যে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশব্যাপী এত সহিংসতা প্রাণহানি, সেই আন্দোলনের রেশ যেন শেষই হচ্ছে না। শিক্ষার্থীদের দাবি পূরণে গত মঙ্গলবার সরকার মেধায় 93% ও কোটায় 7% নিয়োগ রেখে প্রজ্ঞাপন জারি করেছে। 3 দিন পর এই প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করলেও এটিকে চূড়ান্ত সমাধান হিসেবে মনে করছেন না ঢাকার শিক্ষার্থীরা। তাই তো তারা আজ আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে নতুন করে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে, তাহলে এখনও কিসের আন্দোলন? যদিও এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এক বক্তব্যে এখনও আন্দোলন রয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে বহিঃপ্রকাশ হয়েছে সেটা সাময়িকভাবে সেনাবাহিনী নামিয়ে হয়তো থামানো গেছে। তবে চলমান সংকটের যদি রাজনৈতিক সমাধান না হয় তাহলে আন্দোলন শেষ হবে না। কি সেই রাজনৈতিক সমাধান? কোটা সংস্কারের পরেও এখনো কেন শিক্ষার্থীদের আলটিমেটাম? এটি কি শুধুই শিক্ষার্থীদের দাবি এখন, নাকি পেছন থেকে রাজনীতির কলকাঠি নাড়ছে অন্য কেউ? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান এমপি, আছেন জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এবং আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনায়, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং অতিথিকে স্বাগত জানাই আমাদের এই রাজকাহনে। আমি শুরুই করতে চাই শওকত মাহমুদকে দিয়ে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমার সাংবাদিকতা জীবনের এই দুই ভদ্রলোক আমার বড় ভাই হিসাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাদের আগে আমি বক্তব্য দিতে চাই না। ঠিক, ছোটদের দিয়ে শুরু করা ভালো। ঠিক বক্তব্য না। আপনি যেহেতু সাংবাদিক এবং নেতা একই সাথে, আমি শওকত ভাই আপনাকে দিয়ে এই কারণে শুরু করতে চাই, কারণ আপনার বিশ্লেষণ, আপনার অবজারভেশন নিশ্চয়ই সেটা অনেকের জন্য কাজে লাগবে। সেখানে ছোট বড় নির্দলীয়, এখন সে নির্দলীয়। শওকত ভাইকে দিয়ে শুরু করি। যেটা হচ্ছে, এখনো ছাত্ররা আন্দোলন থামাচ্ছে না, মানে তারা নানা পরিকল্পনার মধ্যে এখনো আছে, আলটিমেটামও আসছে নানাবিধ। এবং আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন যে এটা আসলে উৎপেত আছে, এটা এখনো পর্যন্ত শান্ত হয় নাই। মানে কোটা আন্দোলন কি শেষ হয় নাই, সেটার কি আসলে ধারাবাহিকভাবে অন্য কোথাও নিয়ে যাওয়ার সুযোগ আছে? দেখুন, ছাত্রদের ক্ষোভ কেন থামছে না সেটা সরকার ভালো করে জানে। ছাত্ররা তাদের 8 দফা দাবির আগে যে 4 দফা দাবি জানিয়েছিল, সেই দাবিগুলোর ব্যাপারে সরকারের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। আমার মূল কথা হচ্ছে, যখন একটা সরকার থাকে, দেশে যখন একটা ক্রাইসিস তৈরি হয়, সরকারকে তো সেই সংলাপটা করতে হবে। সংলাপের জন্য সরকার 3 জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তা আজ পর্যন্ত আমরা দেখিনি যে এই কোটা বিরোধী আন্দোলনের যারা ছাত্র নেতা তাদের সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে, কোনো কমিউনিকেশনই হচ্ছে না। তো সেই জায়গায় তাদের তো কিছু বক্তব্য আছে। বক্তব্যটা মূলত এই হয়েছে যে আমরা সত্যের এক পিঠ বলা বলি করছি, আরেক পিঠ সম্পর্কে চুপ থেকে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে 200-র উপরে ছাত্র বা জনতা নিহত হলো এবং ছাত্ররা অভিযোগ করেছে এবং অনেকেই দেখেছে যে পুলিশ বলুন, তারপরে শাসক দলীয় নেতাকর্মীরাদের হামলা যে ঘটনাগুলো ঘটেছে এবং পুলিশের যে আচরণ, কেউ তো মারা যায়নি, এমন তো কেউ না যে তাদের বিক্ষোভকারীরা গুলি করেছে তার কারণে মারা গেছে। হ্যাঁ, কিছু পুলিশ নিহত হয়েছে পরিস্থিতি থামাতে গিয়ে, তাদের আক্রোশের শিকার হয়ে। কিন্তু ছাত্রদের উপর যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো কিন্তু মিডিয়াও কিন্তু বলছে না। সরকার মিডিয়া বলছে পরিস্থিতি স্বাভাবিক সবই, কিন্তু এই যে মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা জন্মেছে, এই ক্ষোভটা নিরসনের ব্যাপারে আমি মনে করি সংলাপ ছাড়া তো কোনো উপায় নেই। কার সাথে সংলাপ? ছাত্রদের? সরকারই তো সংলাপ করবে। আচ্ছা, ছাত্রদের সাথে অফকোর্স, কারণ সরকার যদি মনে করে, সরকার তো বলছে ছাত্ররা কোনো সহিংসতার সঙ্গে জড়িত নয়, তারা তাদের আন্দোলন করেছে, বাইরের একটা শক্তি এই আন্দোলনে এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে যুক্ত হয়ে। তাহলে সেই বাইরের শক্তি কারা, সেটা সরকারের মতো করে নির্ধারণ করছে। কিন্তু ছাত্ররা যদি না করে থাকে, ছাত্রদের নেতাদেরকে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে 2 দিন পরে মেরে কেটে আবার ফেরত দেওয়া হয়েছে, হাসপাতালে আছে, এই ঘটনাগুলো যে ঘটেছে, একদিকে আলোচনার কথা বলেছিলেন, তখন আবার গুলিও চালানো হয়েছে।
ছাত্রদের মধ্যে প্রশ্ন কেন তাহলে এই জিনিসগুলো হলো। এখন আপনি বলতে পারেন যে ছাত্ররা যেসব দাবি করছে সেসব দাবি অযৌক্তিক, কিন্তু সরকারকে আলোচনা করতে হবে, তা না হলে এই যে সংকট দানা বেঁধেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, এটা আমি মনে করি না। এই কারণে, কারণ রাজনৈতিক দলগুলোর যোগ্যতারও প্রশ্ন আছে যুক্ত হওয়ার জন্য। আপনি বলছেন বিএনপি জামাত করছে, বিএনপি তো এখন যে অবস্থায় আছে সেটা সরকারকে তো নির্বাচনে ওয়াকওভার দিয়েছে সরকারকে, সরকার গঠন করার জন্য আওয়ামী লীগকে। তো বিএনপি এখন আন্দোলন কি করবে? বিএনপি তো নিজের মামলা মোকদ্দমা সামলাইতে ব্যস্ত, কিন্তু সরকার এখানে একটা রাজনীতি করছে। হ্যাঁ, সরকার এটা শুরু থেকেই এই রাজনীতিটা করছে, কিন্তু ছাত্ররাও অস্বীকার করছে যে না, তারা কোনোভাবে জড়িত না। তো সেই জায়গায় ছাত্রদের এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এবং আপনি দেখছেন যে প্রাইভেট ইউনিভার্সিটির যেসব ছাত্র তারা এবার আন্দোলনে যুক্ত হয়েছে, এরা কারো প্ররোচনায় বা কারো ইন্ধনে নয়, তারা স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং গুলি খাওয়ার পরও তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকছে এবং অভিভাবকরা তাদের ধরে রাখতে পারছে না। এই যে একটা অনুভূতির জন্ম হয়েছে, এটার কিভাবে আপনি সুরাহা করবেন? আমি বলছি যে আপনি হয়তো কারফিউ দিলেন, সেনাবাহিনী থাকলো, রাস্তাঘাটে কেউ নামছে না, কিন্তু এটা কতদিন একটা জায়গায় গিয়ে তো এটা, সেই জায়গায় আমি মনে করি সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখানে ফেল করে গেছেন। তিনি এখানে উঠে যে ছাত্রদের আবেগের সাথে সবাই একাত্ম, আসলে সবাই একাত্ম, যে তাদের যে দাবি ছিল সেই দাবিটা যৌক্তিক দাবি ছিল, সেটাতে সরকার হয়তো একটু বিলম্ব করেছে, হয়তো না নিশ্চয়ই বিলম্ব করেছে, পরে এই জায়গাটা চলে এসছে। কিন্তু ঘটনা শিক্ষার্থীরা যেমন জানে যে এখানে তৃতীয় পক্ষ চলে এসছে এবং তারা সহিংসতা করছে, তারাও স্পষ্ট, এবং সেই তৃতীয় পক্ষের সহিংসতার কারণেই কিন্তু দেশে কারফিউ জারি হয়েছে। এবং এই কারফিউ জারি থাকা অবস্থায় শিক্ষার্থীরা যদি চাপ প্রয়োগ করে দ্রুততম সময়ে তাদের নানা দাবি নিয়ে বসার জন্য, এটি কি আসলে সঠিক সময়? সময়ের ব্যাপারে চাইতে হচ্ছে যে তাদের মধ্যে যেই রাগটা জন্মেছে, এই রাগের আপনার প্রশমন কিভাবে করবেন। আপনি দেখেন প্রথমেই কিন্তু বিলম্ব করা হয়েছে, কোর্ট স্টে দিল, স্টে মানে কিন্তু কোটা আবার বহাল হয়ে যাওয়া, কিন্তু সরকার কিন্তু আলোচনাটা করতে পারতো সেই সময়, যে কোর্ট স্টে করেছে, আমরা এটা নিয়ে আমরা চেষ্টা করব যাতে কোর্টের পক্ষ থেকে একটা ইতিবাচক একটা রায় আসে। কিন্তু সরকার কোনো আলোচনা করেনি। আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তারা কি আলোচনা করলো আমরা জানি না। সেই জায়গায় আমরা দেখলাম যেমন কোর্টের কথা বলে সরকার বলছে যে আদালতের আদেশই চূড়ান্ত হবে। আমরা তো বাংলাদেশে এটাও দেখেছি যে কোর্ট রায় দিয়েছে 1 লাইনের 2 লাইনের, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, তবে সংসদ চাইলে 2 মেয়াদের জন্য বহাল করতে পারে। আপনি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার আগেই সংসদে এই বিল পাস হয়ে গেল, সরকার তো অপেক্ষা করেনি পূর্ণাঙ্গ রায়ের জন্য। এখন আপনি ছাত্রদের এরকম একটা সেন্টিমেন্ট, এই দাবি, আপনি বলছেন পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বলছে যে আমরা করবো না, তাহলে এক যাত্রায় পৃথক ফল হবে কেন? সরকার যদি পদক্ষেপ নিত, কোর্টের এটা সাবজুডিস কোর্ট মনে করতেই পারতো না, কারণ দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে এখানে অনেক কিছু সরকার করতে পারে। কোর্ট তো শেষে রায় বলছি সরকারেরই সব ক্ষমতা, তাহলে আপনারা কেন এতদিন করলেন? এটা তো কোর্টের ব্যাপারে প্রশ্ন আছে। এই যে জিনিসগুলো হয়েছে, এই হামলা, তারপরে বিলম্ব, আলোচনা না হওয়া, এই যে এখন আপনারা বলছেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে নাশকতার এরা ঘাপটি মেরে বসে আছে ঢাকার পাশে, এইসব কথাবার্তা নিরর্থক। কারণ আপনি প্রতি ঘরেই তো এই যে ছাত্রছাত্রীরা আছে যারা আন্দোলন করেছে বা আন্দোলনের প্রতি তাদের আছে, এটা একটা অরাজনৈতিক ছাত্র অভ্যুত্থান, একটা অরাজনৈতিক গণ অভ্যুত্থানের দিকে রূপ নিতে যাচ্ছিল, অলমোস্ট রূপ নিতে যাচ্ছিল। সেই জায়গায় আপনি শুধুমাত্র, আমি মনে করি, আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে অথবা আপনি ধমক দিয়ে আপনি এটা নিবারণ করতে পারবেন। এবং সরকারের মধ্যে যদি কোনো দম্ভ থেকে থাকে, আমি মনে করি এটাই একটা চক্রান্ত, যে সরকার প্রধানকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়ার যদি কেউ চিন্তা করে যে তাকে সত্য জানতে দেওয়া হবে না, যে এটাই কিন্তু কথা হচ্ছে যে এটা সত্যটা জানতে হবে। সরকার মানে সবার সরকার, আমাকে ভোট যে দেয়নি তারও সরকার। নিশ্চয়ই। শেখ শহীদুল ইসলামের কাছে আসি। যে আন্দোলনটা যা নিয়ে হয়েছিল সব কিছু মেনে নেওয়া হয়েছে, যেভাবে শিক্ষার্থীরা চেয়েছেন সেভাবে মেনে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তারপরও মেনে নেওয়া হলো না টাইপের একটা অবস্থা তৈরি হয়েছে, কারণ এর মধ্যে অনেক সহিংসতা, অনেক মৃত্যুবরণ করেছে শিক্ষার্থীদের, সেখানে অনেক আবেগ কাজ করেছে, তারা এই আন্দোলনে ছিলেন। এখন তাদের যে 4 দফা দাবি ছিল সেগুলোও মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি যে দাবিগুলো ডালপালা মেলছে, নানা দিকে নানা রকমভাবে ডালপালা মেলছে, এবং একই সাথে দেশে একটা আসলে অস্থিতিশীল অবস্থা তো আছেই, কারফিউ চলছে। এখন এই অবস্থার মধ্যে শিক্ষার্থীদের ধৈর্য ধরাটা কি, তাদের শুধু তাদের দাবি আদায় করা দরকার, নাকি দেশটার কথাটাও আসলে চিন্তা করা দরকার? আপনাকে ধন্যবাদ।
আমার বক্তব্যের শুরুতে আমি যারা এই সাম্প্রতিককালে এই আন্দোলনের ফলে প্রাণ হারিয়েছে তাদের মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আমি যারা নাশকতার সঙ্গে যুক্ত ছিল, এই নাশকতা এবং রাষ্ট্রের সম্পদ ধ্বংসের জন্য যারা দায়ী তাদের বিচারের সম্মুখীন করা এবং বিচার দাবি করছি এবং এই নাশকতার নিন্দা জানাচ্ছি। দেখুন, এই আন্দোলনটা যখন 6ই জুন অথবা 5ই জুন হাইকোর্ট রায় দিল যে কোটা প্রথা বহাল থাকবে এবং পরিপত্র বেআইনি, এর সঙ্গে সঙ্গেই প্রায় কিন্তু সরকার এইটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট ওই হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দিয়েছে। অর্থাৎ কোটা নাই, সেই অবস্থা পূর্ব অবস্থা বহাল রয়েছে। কিন্তু এই যে যারা কোটা আন্দোলন করেছে এদের মধ্যে একটা সন্দেহের বীজ ঢুকেছে। তো তারপরে তারা 1 মাসের একটা আলটিমেটাম দিল এবং জুলাই মাস থেকে তারা এই নতুন করে এই কোটা আন্দোলন শুরু করলো। আমার মনে হয় সরকার এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেয়নি এবং যে গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে দেখা উচিত ছিল তারা দেখেনি। না দেখে বরং যারা সরকারের উচ্চ পদে আসীন দায়িত্বশীল ব্যক্তি তারা এমন কিছু উক্তি করলেন, এমন কিছু বক্তব্য দিলেন, যেসব বক্তব্য এই যে যারা আন্দোলনকারী আছে তাদেরকে আরও আমি বলবো যে কিছুটা খেপিয়ে তোলা হলো বা উত্তেজিত করা হলো। আমার মনে হয় সরকার যদি প্রথম দিকেই তাদের সঙ্গে আলোচনা করতেন, সরকার তো তাদের পক্ষ যে রিটটা করলো সেই রিটের বিরুদ্ধে যে আপিলের ডিভিশনে করলো, সরকার তো ছাত্রদের পক্ষই সেই রিটটা হলো। এটা তো সরকারের রিটের পক্ষে, সরকার মানে আন্দোলনকারীদের পক্ষেই ছিল। এটা তো তাদের ডেকে বোঝানো যেত, না বুঝিয়ে তাদেরকে তাচ্ছিল্য করা হয়েছে। এটা ঠিক, তাদের আন্দোলনটাকে গুরুত্ব সহকারে দেখা হয় নাই এবং এটাকে বাড়তে দেওয়া হয়েছে সামহারাদার। এবং এর মধ্যে কিছু কিছু দায়িত্বশীল সরকারের উচ্চ পদে আসেন দায়িত্বশীল ব্যক্তি, তাদের উক্তি, সেই উক্তিগুলো কিছুটা উস্কানিমূলক ছিল। এমনকি এমন একটা ছাত্র সংগঠন, যে সংগঠনের আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম, বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগের মতন সংগঠনকেও একটা দারুণ কন্ট্রোভার্সির মধ্যে ফেলানো হয়েছে। এই যারা কোটা আন্দোলনকারী তাদের মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট, এইসব কথা বলে এবং এইসব সংঘাতের সৃষ্টি করে আমার মনে হয় এই আন্দোলনটাকে আরও দানা বাঁধার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং আমার ধারণা যে পুরো জিনিসটাই মিসহ্যান্ডলিং হয়েছে এবং এখনও হচ্ছে। আমার মনে হয় যে এখন যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছে তাদের সঙ্গে কথা বলা উচিত সরকারের, এবং এই ডায়ালগটা কেবলমাত্র ওই যে কয়েকজন নেতা আছে তারা ছাড়া অন্যদের এই বিষয়ে বক্তব্য দেওয়া, তাদের এই বিষয়ে মন্তব্য করা, এগুলো থেকে বিরত থাকা উচিত। কারণ এগুলো নতুন করে সংকটের তৈরি করে, নতুন করে, কারণ এইগুলো কথায় আর এর পেছনে আমাদের তো এ কথা ভুললে চলবে। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বক্তব্য দিয়েছেন এই ছাত্রদের পক্ষে একটু উস্কে দিয়েছে। এর প্রথম দিকেই যখন ছাত্ররা আহ্বান জানিয়েছিল
ওই হেফাজতের সময়ও তখনও বিএনপি তারা ওই সমর্থন একই কাজ জানিয়েছে এবং করেছিল। সেখানে দফায় দফায় জি। তাদের সমর্থন এবং তথাকথিত এসব কথা উস্কানির বলতেছে। জায়গাটা ছিল, যদিও তারা বলেন যে সমর্থন আর উস্কানি এক কথা নয়। আমি আসবো আবার, আমি শাহজাহান খানের কাছে যেতে চাই। শাহজাহান খান এমপি আমাদের সাথে যুক্ত আছেন আজকে, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে আছেন। এই সহিংসতায় এবং দুষ্কৃতকারীদের যে অবস্থান আমরা জানি, ব্যক্তিগতভাবে আপনি নিশ্চয়ই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আপনার প্রায় 28 বা 30টা বাস বোধহয় পুড়িয়ে ফেলা, 32টা বাস পুড়িয়ে ফেলা হয়েছে, পেট্রোল পাম্প পুড়িয়ে ফেলা হয়েছে। কারা করেছে আপনি জানেন কিনা, এটা আপনার কাছে প্রথম প্রশ্ন, মানে বুঝতে পারেন কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সবাই বলছেন যে সংলাপের বাইরে আসলে কিছু নাই, সবার সাথে ডেকে কথা বলা। 12 বছর যাবৎ এই কথাটাই হয়ে আসছে রাজনৈতিক দলের ক্ষেত্রে, এখন ছাত্রদের ক্ষেত্রে হচ্ছে। আসলে সেটা করা হবে নাকি আবারও এক সংকট তৈরি হবে? আপনাকে ধন্যবাদ। আমি কথা বলার আগেই যে ছাত্র শুধু নয়, যারা এই আন্দোলনে শুধু সরকার বা পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে এটা নয়, পুলিশও নিহত হয়েছে। যারা যারা নিহত হয়েছে আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমার ক্ষতি বলার আগে মূল বিষয়টা বলতে চাচ্ছি, সেটা হলো যেটা শুরু করেছিলেন শহীদ ভাই। আন্দোলনটা কিসের? কোটা আন্দোলন, কোটা বাতিল। প্রথমে হলো কোটা বাতিল, তারপর সংস্কার। কোটা সংস্কার। মানে কনফিউজিং একটি আন্দোলন আপনি লক্ষ্য করবেন। যেটা শহীদ ভাই বলেছেন যে সরকার কিন্তু ছাত্রদের পক্ষেই আপিলটা করল, এবং ছাত্ররা কি করলো? ছাত্ররা কিন্তু এখানে পক্ষ হলো, পক্ষ হয়ে তারা কিন্তু কোর্টে গেল। তাহলে বিষয়টা কিন্তু কোর্টেই ফয়সলা হওয়ার কথা, রাস্তায় এলো কেন না? তারপরেও তারা চেয়েছে নির্বাহী বিভাগের কাছে ডেকে কথা বললে কি হয়। বলি হ্যাঁ। অবশ্যই ডাকা হয়েছে, আসে নাই। একটা পর্যায়ে ডাকা হয়েছিল, তারা বসে নাই। আপনি দেখেন এরপর তারা বলল কি, যে এটা কমিশন গঠন করতে হবে, বলল নির্বাহী বিভাগ একটা পরিপত্র জারি করবে, তারপর বলল সরকার সংসদে আইন পাস করতে হবে। হ্যাঁ, মানে নানা কথা। আপনি লক্ষ্য করবেন যে কারো কথার সঙ্গে অপরের কথার কোনো সম্পর্ক ছিল না। এর মধ্যে ঢুকে গেল বিএনপি জামাত। আমি মাঝে মাঝে বলি যে বিএনপি জামাতের কাজটাই হইল যে ওই যে পুজো মানুষের অবলম্বন হলো একটা লাঠি, লাঠি ভর দিয়ে যেমন হাঁটে, ঠিক তদ্রুপ নিজেরা আন্দোলন কি করলো না করলো সেইটা বড় কথা নয়, তারা অন্যের আন্দোলনের উপরে ভর করে আজকের এই নাশকতা সৃষ্টি করলো। একই জিনিস করেছে 2015 সালে। শহীদ ভাই বলেছেন সেই ইয়েতে কি হয়েছিল 2013 সালে 5 মে তারিখের হেফাজতে সেই স্টেজে আমরা দেখলাম বিএনপি নেতাদের বসা, বড় বড় সব নেতারা স্টেজে। মনে হইল যেন হেফাজত কালকে ক্ষমতা দখল করে ফেলতেছে, বিএনপি ক্ষমতা চলে যাচ্ছে। সেইখানে বসে যখন তারা এই যে হেফাজতে বসার কথা না, কিন্তু 5টার সময় উঠে যাবে, তাদেরকে বসায় রাখা হলো। বেগম খালেদা জিয়া বললেন যে ঢাকাবাসী আপনারা সব এসে হেফাজতের পাশে দাঁড়ান, কেউ দাঁড়ায়নি। সকালবেলা কি বললেন, ওখান থেকে যখন মানে বিভিন্ন সাউন্ড গ্রেনেড করে ওখান থেকে তুলে দেওয়া হলো রাত্রিবেলায় বিনা রক্তপাতে, সেইখানে বলা হলো 2000 হেফাজত কর্মী হত্যা। কিন্তু বিএনপি এখানে তো সেকেন্ডারি জিনিসে পড়ে, কিন্তু আমরা প্রথম দফায় ছাত্রদের সাথে কথা বলছি। আমি আসতেছি আপনার এইটা তো এখন শুধু যে ছাত্রদের কাছে সীমাবদ্ধ তা নয়, কিন্তু ছাত্ররা কিন্তু এখন রাজনৈতিক যে দল বিএনপি জামাত তাদের প্রভাবিত হচ্ছে। তা না হলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়েছে, ওই যে আমার নেতা শহীদ ভাই, উনি যখন ছাত্রলীগের সভাপতি, আমরা তখন ছাত্রলীগের মহকুমার নেতা, তাই তখন আমাদের শিখিয়েছিলেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি। আর এবারে দেখলাম এই ছাত্রদের মুখে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এইটা কেন বললো? একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে প্রধানমন্ত্রীকে যে দুজন একটা পদ দুজন পাশ করেছে, একজন রাজাকারের সন্তান, একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনি কাকে ইয়ে করবেন, চাকরি দেবেন? উনি স্বাভাবিকভাবেই বলেছেন আমি মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি দেবো, আমি তো রাজাকারের সন্তানের চাকরি দেবো না। এইটা নিয়ে যে এই রাজনীতি একটা বাংলাদেশের আজকের যে ধ্বংসলীলা, এর নেপথ্যের নায়কই হলো বিএনপি, তারেক রহমান, মির্জা ফখরুল, এই সমস্ত মানুষ। কিন্তু ছাত্রদের যে দাবিটা, সেই দাবিটা কি আদায় হয়নি?
ছাত্রদের বলা হয়েছে, ডাকা হয়েছে, তারা আসে নাই। তারপরে আপিল বিভাগ যেটা করলো, সেই আমি তো মনে করেছিলাম যে আপিল বিভাগে যেটা ছাত্ররা রাজি হতো, আমি যেটা মনে করি যে তারা 80% রাজি হতো মেধা। আর মেধার ব্যাপারে একটা কথা বলে রাখি, শহীদ ভাই জানেন এবং শওকত মাহমুদ জানেন, মেধা কিন্তু প্রত্যেকটা ছাত্র প্রথম পাস করতে হয়। এই আলোচনা হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো এখনো প্রজ্ঞাপন জারির পরে তাদের কাছে যে বার্তা এখনো পর্যন্ত নতুন করে এসে যুক্ত হয়েছে, তারা সংসদে আইন পাস চান, তারা নেট ছাড়া কিভাবে চলতে পারেন সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছেন, ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছেন। তার মানে তাদের মধ্যে ক্ষোভের জায়গা এখনো পর্যন্ত আছে। এখন শুরুতে যে আলোচনাটা করা যেত সেটা অনেক পরে যে আলোচনার জন্য আপনারা ডেকেছেন তখন তারা আসেনি, কিন্তু শুরুতে সেটা হয়নি। এখনও আবার নতুন করে একটা শুরু হচ্ছে, সেটাতে আপনারা আগের ভুল করবেন নাকি আসলেও এটা শুরুতেই থামাবেন? আমি আসবো, আমি একটু বিরতির পর ফিরছি। আমন্ত্রণ আরও একবার রাজকাহনে। আমরা আলোচনায় আছি, আমাদের সাথে শওকত মাহমুদ আছেন। তিনি বলছিলেন যে একটা আন্দোলন, কোটা আন্দোলনটা শেষ পর্যন্ত একটা গণ আন্দোলনে পরিণত হওয়ার শুরু করেছিল এবং তখনই পুলিশ এবং সরকার এটাকে বাধা দিয়েছে এবং সেটাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু যেটা গণ আন্দোলন হয়, বেছে বেছে সরকারি স্থাপনাতে আক্রমণ করার কি কারণ? সেটাতে সব একসাথে ভাঙচুর করবে। বলেছি এই আন্দোলনের মধ্যে কোনো একটা গ্রুপ ঢুকেছে, দুর্বৃত্ত গ্রুপ, তারা এগুলি করেছে, এই কথাটা তো সবাই বলছে এবং সরকার বলছে যে তারা ভিডিও ফুটেজ দেখে দেখে সেগুলো বের করবে। দুর্বৃত্ত গ্রুপের মোটিভ কি? মোটিভ ছাড়া না, মোটিভ হচ্ছে যে শোনেন, একটা আন্দোলনের সময় অনেক কতগুলো ঘটনা ঘটতে থাকে যেগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, অনেকেই অনেক ধরনের সুযোগ নেয় এবং এটা হ্যাঁ, দেশে জিনিসপত্রের দাম অনেক বেশি, মানুষের ক্ষোভ আছে, সব কিছুই আছে, কিন্তু এই যে স্টেশন পোড়ানো বা এই জিনিসগুলি করা, এটা তো কেউ, আমি মনে করি না ছাত্ররাও চেয়েছে, এটা তো কারো কাম্য হতে পারে না, মানুষও চায়, কিন্তু এটা করেছে যারা, তারা মেবি সরকারেরকে টনক নড়াতে চেয়েছে, সরকারের বিরুদ্ধে করতে চেয়েছে। কিন্তু যেই কথাটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর প্রিয় প্রকল্পগুলোকে টার্গেট করা হচ্ছে, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রীকে মানে করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রিয় প্রকল্প কোনটা না বাংলাদেশে? এখন তো মনে করেন কত রকমের সেতু আছে, বিদ্যুতের প্রকল্প আছে, কিন্তু মেট্রো রেল, এটা যেহেতু আপনি এখন ঢাকায় আন্দোলনের ছবি তুলতে গেলে মেট্রো রেলের উপরে দিয়ে লাইন গেছে, নিচে লোক দেখতে পাবেন, মেট্রো রেলের লাইনকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ঢাকার যেই অবস্থা, তোপখানা রোড বলেন, আপনার ইউনিভার্সিটি বলেন, সব জায়গায়, তো সেই জায়গায় মেট্রো রেল একটা চোখের সামনের একটা ঘটনা, সেই জন্য এই মেট্রো রেলে এই ঘটনাগুলো ঘটানোর জন্য তারা সুযোগ পেয়েছে। কিন্তু এটার পাশাপাশি এই যে পুলিশ যে সাইদকে এইভাবে মারলো, তারপরে ছাদের মধ্যে শিশু খেলতে গেছে সেখানে গুলিতে মারছে, তারপরে জানালা বন্ধ করতে মারছে, এগুলো পত্রিকা বেরোচ্ছে, এই ব্যাপারে সরকারের বক্তব্য কি? হোম মিনিস্ট্রি এই পর্যন্ত যত রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে প্রত্যেক সময় একটা প্রেস নোট দিয়েছে, এবার কি কোনো প্রেস নোট পেয়েছেন আপনি? ইভেন হেফাজতের উপর যে হামলা হয়েছিল সেটার পরের দিনও হোম মিনিস্ট্রি কিন্তু প্রেস নোট দিয়েছিল এরকম করে, কিন্তু সেটা এবার প্রস্তাব দিল না কেন? কারণ প্রেস নোট দেওয়ার মতো অবস্থা হোম মিনিস্ট্রি পায়নি, কারণ এখানে সহিংসতার যদি বিনিময় হয়ে থাকে তার চাইতেও বেশি হয়েছে আইন প্রয়োগকারীদের মানে চড়াও যে হয়েছে মানুষের উপর সেই ঘটনাগুলো। আমরা তো এই বিষয়গুলোকে এই কারণে বলছি যে এখন দেখেন আন্দোলনের, প্রত্যেকটা আন্দোলনের একটা আইকনিক ফিগার দাঁড়ায়। 69-এর গণঅভ্যুত্থানের এই শহীদ আসাদ, মতিউর, এরা আইকনিক ফিগার ছিল। 90-এর গণঅভ্যুত্থানের ডাক্তার মিলন, নূর হোসেন আইকনিক ফিগার হিসেবে দাঁড়িয়েছে। এখন শহীদ সাঈদ সহ আরও কোনো আইকনিক ফিগার দাঁড়িয়েছে। এরকম এই আন্দোলন কিন্তু সবসময় আসে না, কিন্তু যখন আসে এত প্রবল বেগে আসে এবং বাংলাদেশে সর্বত্র এইভাবে ব্যাপকভাবে আন্দোলনের মধ্যে যে এটা ছাত্ররা নেমেছে, এটার কোনো নেটওয়ার্কটা কীভাবে করেছে, এটাই তো একটা বিস্ময়কর ব্যাপার। পলিটিক্যাল পার্টি না হয় অমুক জেলার সদস্য সচিবরে ফোন করছে ভাই নামেন, এখানে কিভাবে সব নেমে গেছে। তো সেই জায়গায় এই আন্দোলনকে আপনি যদি খাটো করে দেখেন, যদি সংলাপ না করেন, যদি আগের অবস্থানই থাকেন অনর অবস্থায়, আমার মনে হয় যে এটা আলটিমেটলি এটা কিন্তু সরকার, এই যে শহীদ ভাই যেটা বলেছে, হ্যান্ডলিংয়ে কিন্তু গোলমাল হলে কিন্তু এটা হয়ে যায়। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা ইংরেজিতে কথা আছে, এ ম্যান ক্যান নেভার স্টেপ ইন দ্য সেম ফ্লো অফ দ্য রিভার। দুইবার
এক মানুষ এক পানিতে পা ফেলতে পারে না। আপনি 14তে আন্দোলন যেভাবে মোকাবিলা করেছেন, 17তে যেভাবে সব আন্দোলন একবার না, একভাবে যায় না। শেখ শহীদুল ইসলামের কাছে আসতে চাই যে অবশ্যই দুষ্কৃতকারীদের প্রতিহত করার চেষ্টা করবে সরকার। মন্ত্রীরা বলছেন যারা আক্রমণ করতে আসেন তাদেরকে প্রতিহত করাটাই দায়িত্ব। তখন যারা প্রতিহত করে আত্মরক্ষার জন্য তারা কখনো দায়ী হয় না, যে আক্রমণ করেছে সে দায়ী হয়। কিন্তু যে ছোট শিশুটা ছাদে মারা গেলেন, যে আরেকটা শিশু জানলা বন্ধ করলে ঘরে মারা গেলেন, যে সাইফ খোলা মাঠে দাঁড়িয়েছিলেন তাকে মেরে ফেলা হলো সাইদকে, এগুলো তো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো মৃত্যু না। এই যে সাইদের মৃত্যু বলেন বা এই যে কয়টা ওই সময় 6 জন যারা মারা গেল তাদের জন্য তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে। অতএব এইখানে ওই টার্মস অফ রেফারেন্স আছে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনা। অতএব এটা তো করার জন্য, কিন্তু সে তো প্রাথমিক 6 জন, পরে তো অনেক শত ছাড়িয়ে গেছে সংখ্যা। পরের যে সংখ্যাগুলোর কথা বলতেছি আমি, সেটা প্রশ্ন হলো যে কে মারলো তাদের। আমরা দেখেছি বা কিভাবে মারা গেলেন, কিভাবে মারা গেল। আমরা দেখেছি যে গতকালকেই টেলিভিশন টক শোতে একজন সাংবাদিক তিনি বলতেছিলেন যে তিনি নিচে দাঁড়িয়েছেন, ছাদের উপর থেকে গুলি হয়েছে। ছাদের উপরে কি পুলিশ গিয়ে গুলি করছে নিচে? অতএব সশস্ত্র সন্ত্রাসীরা ছিল। এখন ওই যে বাচ্চা শিশুটা মারা গেল বা তার গায়ে গুলি লাগলো, এটা তো তদন্তের বিষয় যে এটা কি পুলিশের গুলিতে, যদি পুলিশের গুলিতে লেগে থাকে তাহলে কি পুলিশ ইচ্ছাপূর্বক তাকে টার্গেট করে করেছে, নাকি ওই বাচ্চাটাকে নিয়ে একটা ডেঞ্জারাস জায়গায় দাঁড়ানোর জন্য, একটা বিপজ্জনক জায়গায় দাঁড়ানোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বিষয়গুলো তদন্ত করে দেখা মতন বিষয়। তবে কোনো মৃত্যুই কাম্য নয়, আমরা মনে করি যে কোনো মৃত্যুই কাম্য নয়। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন তো আর এই কোটা সংস্কারের একদমই অরাজনৈতিক একটা আন্দোলন ছিল, সেটা কি আসলে রাজনৈতিক দিকে, রাজনীতির দিকে মোড় নিচ্ছে এরকম? আপনি দেখেন, প্লেটো একটা কথা বলেছেন যে রাষ্ট্র ইটসেলফ ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন। অতএব রাষ্ট্রের ভিতরে যে কোনো ধরনের বড় ঘটনাই রাজনৈতিক ঘটনা। মানুষ ইজ এ পলিটিক্যাল এলিমেন্ট, মানুষ হচ্ছে রাজনৈতিক। এটা রাজনৈতিক ব্যাপার, এটাও রাজনৈতিক ব্যাপার। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে লিডারশিপ, যারা আপনার ইসের লিডারশিপ দিচ্ছে, আন্দোলনের লিডারশিপ দিচ্ছে, এরা যে দাবিগুলো করছে, দেখেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট ইট ইটসেলফ ইজ এ ভেরি স্ট্রং ল। লকে বরং সুপ্রিম কোর্ট ভয় ডিক্লেয়ার করে দিতে পারে। আমাদের দেশেই করেছে। আমরা যখন 4টা হাইকোর্ট করলাম 4টে বিভাগে, তখন সুপ্রিম কোর্টে রিট হইল। রিটে সুপ্রিম কোর্ট বলল যে না, হাইকোর্ট ডিভাইড করা যাবে না, কারণ আমাদের সুপ্রিম কোর্টের আদেশই শেষ পর্যন্ত চূড়ান্ত আদেশ এবং সবচেয়ে শক্তিশালী আদেশ। আইন সংসদে আইন যে কোনো সময় পরিবর্তন হতে পারে, মেজরিটিতে পরিবর্তন হতে পারে, নির্বাহী আদেশও পরিবর্তন হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ কখনোই পরিবর্তিত হওয়ার সুযোগ নাই। কিন্তু সেটাই শিক্ষার্থীরা, এটা যদি আমাদের শিক্ষার্থীদের বোঝানো দরকার এবং বুঝায়, যদি তারা চায় যে একটা নির্বাহী আদেশ দরকার বা একটা আইন দরকার, করলো একটা আইন, অসুবিধা কি? এটা তো করলেও কোনো অসুবিধা নাই। আমরা সেই বিষয় নিয়ে আসি, যেহেতু ইতিমধ্যে করে ফেলছে সরকার, নিশ্চয়ই সেহেতু ওই এটা আইন করলেই বা কি অসুবিধা? শাহজাহান খান, আপনি বলছেন যে এই বিষয় আমি একটু শুনে তারপরে আমি আপনার কাছে আসবো আবার। শাহজাহান খানের কাছে একটা প্রশ্ন, যে এটা আসলে রাজনৈতিকভাবেই সবকিছু দেখা হয়, সেটা বললো যে অরাজনৈতিক কিছু নাই, তাদেরকে ডেকে কথা বলা আবার, কারণ নতুনভাবে তারা সংগঠিত হওয়ার বার্তা তারা নিজেদের মতো করে দিচ্ছে। এই যে আপনারা শুরুর থেকেই ধরে নিয়েছেন বা সবাই মিলে একসাথে বলছেন এটা বিএনপি জামাতের কাজ, হয়তো বিএনপি জামাতের কাজ, কিন্তু প্রথম দিনই যখন আপনারা বলে ফেলেন তখন কি এটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়? এটা তদন্ত লাগে, কারা মারছে, কারা সশস্ত্র ছিল, যেভাবে পুলিশকে টাঙিয়ে দেওয়া হয়েছে সেটা জঙ্গিদের কার্যক্রম একই সাথে হওয়ার আশঙ্কার জায়গা আছে। জেলখানা ভেঙে ফেলা হয়েছে, মানে আপনারা এই শনাক্তের ক্ষেত্রেও তাড়াহুড়া করছেন কিনা? না, বিষয়টা হলো যে একটা বাঘ, তার নেচারটা কি, এটা আপনি একটা বাঘকে দেখলেই এটা বুঝতে পারেন যে আমাকে হামলা করতে পারে।
এই বাংলাদেশে জঙ্গি সৃষ্টি করলো কারা? এই বাংলাদেশে 10 বছর 11 বছরে 10টা সন্ত্রাসী ঘটনা ঘটালো কারা? এই বাংলাদেশে শেখ হাসিনাকে 19 বার হত্যা করার চেষ্টা করলো কারা? কে? এই যে আগস্ট মাস আসতেছে, আমি ব্যক্তিগতভাবে খুব আশঙ্কিত। এই আগস্ট মাসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, 21শে আগস্ট 2004-এ আইবি রহমান সহ 24 জনকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতা। এই আগস্ট কিন্তু হত্যার টার্গেট তো শেখ হাসিনাই ছিল। হ্যাঁ, টার্গেট তো শেখ হাসিনা ছিল, সেই বললাম 19 বার তাকে হত্যা করার চেষ্টা করছে। তারপরে 17 মার্চ 64টি জেলায় একই সঙ্গে বোমাবাজি করা হলো এই আগস্ট মাস। এই আগস্ট মাসে কিন্তু সম্পর্কে আপনাকে একটা কথা বলে রাখি, গয়েশ্বরচন্দ্র রায় সে বলেছিল যে আবার আরেকটি আগস্ট 15 আগস্ট ঘটবে। অর্থটা কি? গয়েশ্বরচন্দ্রের বক্তব্যটাই। সুতরাং এটা পরিষ্কার যে তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের উপরে ভর করে তাদের ঘাড়ে সব চাপিয়ে দিয়ে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করা। এইখানে যারা উপস্থিত আছে, শহীদ তো সরাসরি আন্দোলনের নেতৃত্ব দানকারী, কেন্দ্রীয়ভাবে দিয়েছেন। শওকত মাহমুদ একজন রাজনৈতিক নেতা। আপনি কি মনে করেন যে আপনার যে 32টা গাড়ি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, পেট্রোল পাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে, তা বিএনপি করেছে, অন্য কারোর পক্ষে সম্ভব না? না, বিএনপি বড় কথা না, বিএনপি না শুধু, এর মধ্যে যুক্ত হয়েছে মূলত জামাত, রাজাকার, বিএনপি এবং আমাদের মধ্যে আবার কিছু আছে ওই যে কি বলি আমরা ভাই, অনুপ্রবেশকারী। মানে আপনাদের দলে থেকে আপনাদের নেপথ্য কি এদেশ বুঝতে হবে। কেন আমি কথাটা কেন বললাম? বললাম এই জন্য যে প্রত্যেককে কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটেছে প্রচুর টাকা দেওয়া হয়েছে। আপনি শোনেন নাই? একজন পুলিশ মারলে 1 লক্ষ টাকা, একটা ঢিল মারলে 300 টাকা। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? টাকা দিয়ে বাইরের থেকে লোক এনে ট্রেন্ড লোকদেরকে দিয়ে এই সমস্ত করা হয়েছে। ট্রেন লোক সেটা পারে না। আমার এলাকায় বরিশাল থেকে লোক আসছে, অন্য জায়গা থেকে লোক আসছে। এরা কারা? ওমা মেট্রো রেল ভাঙতে চাইনিজ কুড়াল এরা কারা সেটার প্রশ্নটা যেমন আপনাদের। আমি শেষ করে একটা কথা শোনেন, তাড়াহুড়া করলে তো হবে সময় আমার আমার কতগুলো বিষয় আছে, তো সেটা মনে করেন যে 52, 62, 66, 69, 90, 96 এই কয়েকটি আন্দোলন যার সক্রিয়ভাবে আমরা এই যে 3 জন লোক সক্রিয় অংশগ্রহণ না করতে পারলেও আমরা দেখেছি, শুনেছি, করেছি। এগুলো ছিল গণতান্ত্রিক আন্দোলন। কোন গণতান্ত্রিক আন্দোলনে এইরকম মানুষ হত্যা করা, জ্বালিয়ে পোড়ানো ইত্যাদি কোন আন্দোলনে হয়েছে? গুলি খেয়ে আমরা মরেছি, আমরা আন্দোলন করছি, মিছিল করেছি, কারফুর মধ্যে মিছিল হয়েছে, কিন্তু আমি সেই প্রশ্নটাই বারবার করছি। প্রশ্নটা হলো যে এই যে বিএনপি এবং জামাত মিলে 11 বছরে 10টা এরকম ঘটনা ঘটলো। 2015 সালে কত শত মানুষকে হত্যা করলো, 92 জন ড্রাইভার হেল্পারকে। নিশ্চয় বিএনপির হিসাব নিকাশ যদি আমরা পড়ে নিই, আমরা যেহেতু ছাত্রদের কথা বলছি, তার মানে কি আপনারা যেসব রাজনৈতিক আন্দোলনের কথা বলছেন সবই ছাত্র আন্দোলন ছিল, রাজনৈতিক আন্দোলন ছিল, কিন্তু কোটা আন্দোলনকে একটা অরাজনৈতিক আন্দোলন বলা হয়েছে, এখনো পর্যন্ত বলা হচ্ছে। কিন্তু এখন ছাত্ররা যে জায়গায় আছে, আমি এর জন্য আপনাদের কাছে প্রশ্ন করেছি সেটা রাজনৈতিক আন্দোলন হয়েছে কিনা, এবং হয়ে থাকলে তাদের পেছনে কোন রাজনৈতিক দল বিরোধী পর জানতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। খুবই স্বল্প সময় নিয়ে ফিরেছি। একটা বড় প্রশ্ন করি, কিন্তু স্বল্প সময় পাবো আমরা উত্তরটা নেওয়ার জন্য। শওকত মাহমুদকে দিয়ে শুরু করি। ছাত্র আন্দোলন অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এ পর্যন্ত এসছে, এবং নতুন করে যে দাবিগুলি তোলা হচ্ছে, যে আলটিমেটাম দেওয়া হচ্ছে, তাতে আপনার মনে হয় কিনা যে এই আন্দোলনটি আসলে আর অরাজনৈতিক নাই? দেখুন, শহীদ ভাই একটা কথা বলেছে, যে প্লেটোর কথা, ম্যান ইজ এ পলিটিক্যাল এনিমেল। আপনি পলিটিক্সকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। এখন ছাত্র রাজনীতি বা যে আন্দোলন হচ্ছে, এটা অরাজনৈতিক ছিল, এটার নিয়ে এখন রাজনীতি, সরকারই তো রাজনীতি করছে। সরকার যদি বলে যে এর মধ্যে বিএনপি আছে, তাহলে ছাত্ররা বলছে যে না, আমাদের মধ্যে কোনো নাই এরা, তারপরে আপনারা বলছেন। তো আমার কথা হচ্ছে যে এই দাবি দাওয়াগুলো নিয়ে এগুলো সংলাপ হওয়া উচিত। ইভেন আপনি বলছেন যে আপনার দুর্বৃত্তদের শনাক্ত করেন, কিন্তু পলিটিক্যাল পার্টির লিডারদেরকে আপনি যেইভাবে অ্যারেস্ট করছেন, আমি বলি এতে করে কিন্তু সংকটের মাত্রা কিন্তু নতুন জায়গায় চলে যাচ্ছে। সেই জায়গায় সরকারের একটা অলিভ ব্রাঞ্চ, ঠিক আছে আসেন আমরা এটা সমাধান করি। কারণ দেশের অবস্থা কিন্তু একদিকে আমরা কুকিচিনদের সঙ্গে যুদ্ধে লিপ্ত, আরাকান মায়ানমার একটা উত্তপ্ত হয়ে আছে, হিল ট্র্যাক্সের ঘটনা অন্যরকম, তো গোটা বিশ্বে আমাদের অর্থনীতির অবস্থা খারাপ। সেই জায়গায় আমরা এই যে একটা ধরেন আমরা অহংকার করে যদি করে থাকি যে না কোনো কথা নাই, আমি দাবি মানবো কিন্তু মেরে কেটে মানিয়ে দেব, এই জিনিসগুলো এখন আর কাজ করবে না। সেই জায়গায় আপনাকে প্রধানমন্ত্রীর কাছে যারা কথা বলছেন,
আমরা পত্র মিডিয়াতে দেখছি, ব্যবসায়ীরা যেভাবে বলছেন আমরা আছি, আমরা জানি যে সংকট হলে কয়জন থাকবে কয়জন থাকবে না, পালাবেন, বা অমুকের কথায়, এগুলি প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে সব দিক, কারণ সরকার হচ্ছে সব জানালা খোলা রাখতে হবে, একটা জানালাই এবং আলোচনায় যদি শেষ হয় সেটা শেষ করতে হবে, যেহেতু অনেক সংকটের মাঝখানেই আমরা আছি। শেখ শহীদুল ইসলাম, আপনার কি পরামর্শ ছোট্ট করে? দেখুন, আমি আন্দোলন সংগ্রাম রাজনীতির মধ্যে দিয়েই আমার বয়স বৃদ্ধি। আমার বয়স ৭৫ বছর, কিন্তু আমি ১৯৫৪ সাল থেকে রাজনীতিকে দেখি, কারণ একটি রাজনৈতিক পরিবারে আমার জন্ম, এবং ১৯৫৪ সালের নির্বাচনের সময়ও আমার বয়স ৬ বছর, কিন্তু আমরা গান টান গাইতাম। ওই সময় অনেক গান টান যুক্ত ফ্রন্টের পক্ষে হয়েছে, ওই গান টান গাইতাম। টিনের চুঙ্গা ছিল না, আমরা শুনে এক লাইন শুধু পাবো, কি করা উচিত? আমার সময় এক আমার মিনিট আছে। মনে হয় যে এই বিষয়টাকে সরকার এবং যারা কনসার্ন ব্যক্তি আছেন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে এই বিষয়টিকে গুরুত্বের সহকারে বিবেচনা করে সংলাপের মাধ্যমে এই বিষয়টা সুরাহা করা প্রয়োজন। এইটা নিয়ে যদি আরও এদেরকে সংলাপ না করে এদেরকে যদি কেবল শক্তির জোরে এদেরকে আপনার দমন করার চেষ্টা করা হয়, সুরাহা করতে চায়, কেবল শক্তির জোরে যে সুরাহা, সেই সুরাহা কিন্তু টিকবে না। অতএব আমি চাই, এবং এটা সম্ভব, এটা অসম্ভব নয়, আলোচনার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সংকটটা সুরাহা। শাহজাহান খান, আলাপ আলোচনা হবে কিনা? আলোচনা তো হতেই হবে, এবং আলোচনা ব্যতীত কোনো মানে যুদ্ধ, বড় বড় যুদ্ধ কিন্তু টেবিলেই সমাধান হয়, সেটা ঠিক আছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ছাত্রদল ছাত্র শিবির সমর্থন দেওয়ার পরেই কিন্তু এই সন্ত্রাসটা শুরু হয়েছে। তারপরে এখন যেটা করতে হবে, আমি যেটা মনে করি, সেটা হলো বিএনপি জামাতকে ঘোষণা দিতে হবে যে এই ছাত্রদের আন্দোলনকে ভিত্তি করে আমরা কোনো সন্ত্রাস করব না, কাউকে করতে দেব না। ঘোষণা দিলেই তারা করবে না, তারা আড়ালে করলে কি হবে? তাহলে আপনি কি মনে করেন যে সরকার কি বসে থাকবে? আচ্ছা, আপনি সন্ত্রাস করবেন, এদের মানুষ পোড়াবে, গাড়ি পোড়াবে, সে সুযোগটা না দিলেই তো হয় সরকারের তরফ থেকে। সেটা কি আর হবে? তারা সরকার বসে থাকবে? বসে থাকবে না। সুতরাং এখানে পরিষ্কার তাদের ঘোষণা করতে হবে বিএনপি এবং জামাতকে যে এই চলমান পরিস্থিতিতে ছাত্রদের দাবি নিয়ে আপনারা সমাধান করেন, আমরা এই জায়গাটায় কোনো ধরনের উস্কানি দেব না এবং কোনো ধরনের সন্ত্রাস আমরা করবো না। ঘোষণা দেব, দেখেন আলোচনা কীভাবে হয়। আমরাও চাই যে তাদের ঘোষণার আগে আপনারা ছাত্রদের সাথেও নিশ্চয়ই বসেন, তারা কি চায় স্পষ্ট করে সেটা জানলে নিশ্চয়ই সংকট ওই পর্যন্ত যাবে না, যতদূর গেলে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। নিশ্চয়ই আমরা সেটা চাই না। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।